আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ এক্সাইটেড এই কারণে যে আজকে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রি সিজনটা শুরু হচ্ছে এবং ম্যান ইউনাইটেড তারা তাদের প্রথম ম্যাচ রেক্সামের এগেনস্টে খেলবে। আহ, আমরা দেখেছি যে আসলে ম্যান ইউনাইটেডের স্কোয়াডের অনেকেই আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে যাননি, সো সেই জায়গা থেকে অনেকেই ফিট আছেন যাদের খেলাটা আমরা আসলে দেখতে পারবো। ফর এক্সাম্পল মেসন মাউন্ট তিনি আছেন, অবভিয়াসলি জার্কসি আছেন, এমবুমো আছেন। মেইন ইলেভেনের বেশ কিছু প্লেয়ার কিন্তু এই স্কোয়াডের মধ্যে আছেন যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে যাননি। লেনে ইউরো আছেন, এডেন হেভেন আছেন। ইন্টারেস্টিং হবে। টোবি কোলিয়ার তিনি ফিরেছেন। ডরগু আছেন, ডরগু ডেফিনেটলি এই স্কোয়াডের সাথেই আছেন। সো অনেক দিক থেকেই আই এম ভেরি এক্সাইটেড যে এই দলটা আসলে কি করবে। প্রি সিজনের ফার্স্ট ম্যাচ ডেফিনেটলি এখান থেকে আসলে পুরো সিজনে ইউনাইটেড কি করবে সেটা বোঝার উপায় নেই। আন্দ্রে সান্তোসকে হয়তো আজকে ফার্স্ট টাইম আমরা দেখতেও পারি, সো এই দিক থেকে আমি খুবই এক্সাইটেড। ইন এনি কেস, আমি আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আজকে তো থার্ড ফোর্থ ম্যাচ, সেটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট মানুষের মধ্যে নাই। ফ্রান্স এবং ইংল্যান্ড কি করবে, মোস্ট লাইকলি এটা বেসিক্যালি গোল্ডেন বুটের রেসটা যেটা, সেটা এনহ্যান্স করার জন্য হতে পারে। হ্যারি কেন স্টিল ইন দ্য রান, জুড বেলিংহাম আছেন, কিলিয়ান এমবাপে আছেন। তো তিনি হয়তো অ্যাটলিস্ট চাইবেন যে গোল্ডেন বুটটা নিয়ে যেতে। সো ইন্ডিভিজুয়াল কিছু এফোর্ট ছাড়া একটা ওপেন গেম হতে পারে, আমরা দেখতে পারি অনেকগুলো গোলের খেলা, যেহেতু এখানে হারানোর কিছুই নাই দুই দলের। এটা ছাড়া আমরা যদি ফাইনালের দিকে তাকাই, সেখানে অনেকে আসলে বলা বলি করছেন যে আর্জেন্টিনা এবং স্পেনের যে ম্যাচ সেটা নাকি ফ্রেন্ডলি হবে, খুব ফ্রেন্ডলি একটা ম্যাচ হবে, সেটার মধ্যে কোনো অ্যানিমসিটি নাই, সেটার মধ্যে কোনো ইন্টেন্সিটি নাই। কিরকম হতে পারে ম্যাচটা সেটা নিয়ে কিন্তু অনেকে এখনো নিশ্চিত না। মানে রিসেন্ট রেফারেন্সেরও যদি আমরা চিন্তা করি, রিসেন্ট রেফারেন্স তো নাই বললেই চলে। আর্জেন্টিনা স্পেন তারা রেগুলারলি একে অপরের এগেনস্টে ন্যাশনাল টিম লেভেলে খেলে না। সো সেটাও আর একটা প্রবলেম। 2018-তে লাস্ট খেলেছিল, সেই ম্যাচটা স্কোর হ্যাট্রিক ছিল। সেই ম্যাচে মেসি খেলেন নাই, স্কোর হ্যাট্রিক ছিল, ওতামেন্দির একটা গোল ছিল। সব মিলিয়ে ওই ম্যাচটায় 6-1 গোলে স্পেন আর্জেন্টিনাকে হারিয়েছিল। সো সেই রেকর্ডের কথা চিন্তা করে লাভ নয়, কারণ ওই দলেরই কেউ আসলে এখানে নাই। বোথ সাইডস বলতে গেলে ওটামেন্ডি আছেন, আরো কয়েকজন প্লেয়ার হয়তো আছেন, বাট ওই ম্যাচটা আসলে কোনো রেফারেন্স পয়েন্ট হতে পারে না টু আন্ডারস্ট্যান্ড যে আর্জেন্টিনা স্পেন ম্যাচটা আসলে কেমন হতে পারে। বাট আমার কাছে ইন্টারেস্টিংলি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই ম্যাচটাতে আমরা যদি মিডফিল্ডের কম্প্যারিজন করি, ইটস ভেরি সিমিলার। আমরা যদি ডিফেন্সে যাই, উনাই সিমন তো অলরেডি তিনি গোল্ডেন গ্লাভটা জিতেই গেছেন, তিনি 6টা ক্লিন শিট পেয়েছেন 7 ম্যাচ থেকে। সো নো ওয়ানস গোয়িং টু বি এবল টু টেক দ্যাট অ্যাওয়ে ফ্রম হিম। বাট মূল যে জায়গাটা আমার মনে হয় যে ডিফেন্সটায় একটা ইস্যু আছে, যেখানে স্পেন হ্যাভ মাচ বেটার বল ক্যারিয়ার্স এবং বল প্লেয়িং ডিফেন্ডার্স। লাপোর্ট এবং কুবার্সির কথা যদি বলি, দে হ্যাভ বিন ফ্যান্টাস্টিক। স্পেনের বিল্ড আপ প্লেয়ার, ফার্স্ট পয়েন্ট অফ যেই অ্যাটাকটা, সেটা কিন্তু ওরাই বেসিক্যালি দে হেল্প বিল্ড আপ দ্য প্লে। আর তারপর যে দুজন ফুল ব্যাক আছেন, আমার মনে হয় সেই জায়গাটাতে কোয়ালিটির ম্যাসিভ একটা তফাৎ আছে বিটুইন মলিনা অ্যান্ড টাগলিয়াফিকো অ্যান্ড কুকুরেয়া অ্যান্ড পেড্রো পোরো। এই দুজন স্প্যানিশ ফুল ব্যাক, তারা আমার মনে হয় একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছেন যদি আমরা ওভারঅল এই দুটো দলের শক্তির জায়গা থেকে চিন্তা করি। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা তাদেরও তো আসলে বল পজিশন ধরে রেখে ভালো ফুটবল খেলাটা পসিবল। এই টিমটার মধ্যে সেই টেকনিক্যাল কোয়ালিটি বা সেই অ্যাবিলিটি আছে। বাট আমরা যদি ফর এক্সাম্পল কম্পেয়ার করি যে এনজো, ম্যাক্যালিস্টার, পারেদেস আগেনস্ট ফ্যাবিয়ান রুইজ, রড্রি এবং ডানি অলমো, মানে কোন ট্রায়োটাকে আপনার মনে হয় যে বেটার সুটেড টু বল পজিশন অ্যান্ড মানে সেফ বল প্রোগ্রেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি? আমার তো মনে হয় স্পেনের ট্রায়োকে আপনি সে জায়গায় রাখবেন এবং রড্রিকে ডেফিনেটলি অ্যাট দ্য পিক অফ অল থিংস রাখবেন। হি ইজ দ্য বেস্ট মিডফিল্ডার। আমরা যে 6 জনের নাম বললাম, প্রবাবলি তাদের সবার মধ্যে বেস্ট মিডফিল্ডারটাই রড্রি, এবং তাকে ঘিরেই স্পেনের আসলে সেই পাসিং ফুটবলটা আমরা দেখি। সো একটা পয়েন্ট হচ্ছে ফুল ব্যাকরা মাচ বেটার, আরেকটা পয়েন্ট হচ্ছে দ্য মিডফিল্ড। সেই জায়গাটা তো আমার মনে হয় স্পেনকেই একটা এজ দেওয়া যেতে পারে, বিকজ তারা এই ধরনের ফুটবল খেলতেও অভ্যস্ত। আর স্পেনের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, তারা হচ্ছে পুরো টুর্নামেন্টটা সোফার নকআউট স্টেজের পুরোটা ইউরো খেলে এসছে। তারা প্রত্যেকটা ইউরোপিয়ান টিমের এগেনস্টে তাদের খেলতে হয়েছে। অস্ট্রিয়ার সাথে তারা রাউন্ড অফ 32 খেললো, পর্তুগালের সাথে রাউন্ড অফ 16 খেললো, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সাথে খেললো, সেমিফাইনালে ফ্রান্সের সাথে। সো পুরোটাই একটা ইউরোপিয়ান টিমদেরকে হারিয়ে হারিয়ে স্পেন এসছে এই পর্যন্ত। ইটস কাইন্ড অফ লাইক দ্য ইউরো 2024 ক্যাম্পেইন তাদের জন্য। বাট আর্জেন্টিনার জন্য কিন্তু পাঁচটা একই রকম ছিল না। দে প্লে ডিফারেন্ট কাইন্ড অফ অপোনেন্টস, এবং সর্বশেষ তারা ইংল্যান্ডকে হারাতে সক্ষম হয়েছে উইথ আ কাইন্ড অফ ফুটবল যেটা আমার মনে হয় ফাইনালের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। আর্জেন্টিনা কিভাবে ইংল্যান্ডকে হারিয়েছিল, তাদেরকে অ্যাজিটেট করতে পেরেছে, এবং ইনিশিয়াল স্টেজ থেকে আর্জেন্টিনাকে খুবই ফিজিক্যাল ফুটবল আমরা খেলতে দেখেছি, এবং সেই জায়গার মধ্যেই কিন্তু ইংল্যান্ডকে তারা একটু র্যাটেল করে দিতে সক্ষম হয়েছিল। ইংল্যান্ড ওয়াজ নট ইন অ্যাট দেয়ার বেস্ট এলিমেন্ট ইন টার্মস অফ প্লেয়িং দ্য ফুটবল, কারণ
অনেক বেশি কন্ট্যাক্ট হচ্ছিল এবং আমরা সেটা দেখছিলাম যে আর্জেন্টিনাই অনেক সময় কন্ট্যাক্টটা ইনিশিয়েট করছিল। সো এই ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ আইডিয়া না এগেনস্ট আ টিম লাইক স্পেন, কারণ তারা ভদ্রস্থ টাইপের ফুটবল হয়তো খেলতেই চাইবে এবং আপনি যদি এটাকে ফ্রেন্ডলি একটা তকমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা মানে ওই ফ্রেন্ডলি খেলাটা খেলে দে ক্যানট আউটপ্লে স্পেন ইন টার্মস অফ ফুটবল। সো ওই জায়গাটাতে আমার মনে হয় আর্জেন্টিনার ফুটবলের যে অ্যাসপেক্টটাকে ধরতে হবে সেটা হচ্ছে তাদের ভেতরকার যে ল্যাটিন জিনটা আছে, সেই ল্যাটিন অ্যাগ্রেসিভ কন্ট্যাক্ট ফুটবল, সেইটাকে আসলে নিয়ে আসতে হবে এই ম্যাচটাতে এবং খুবই খুবই অ্যাগ্রেসিভলি ডিল করতে হবে স্পেনের সাথে। আর্জেন্টিনা যে 70-75 মিনিট পর্যন্ত একটা লেভেলের খেলে, তারপরে লাস্ট 15 মিনিটে তারা তাদের আসল খেলাটা খেলে, ওই প্রসেসে স্পেনের সাথে এই ম্যাচে গেলে দে হ্যাভ টু মেক শিওর যেন গোল শূন্য থাকে, না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। স্পেন যদি লিড পেয়ে যায় দে মাইট মাল্টিপ্লাই দ্যাট লিড, যদি তারা সুযোগ পায় সেই প্রসেসে, যদি আর্জেন্টিনা খেলে যে তারা 70 মিনিট পর্যন্ত একটু এনার্জি কনজার্ভ করে তারপর যাবে। সো ওই ব্যাপারটা মনে হয় একটা ডিফারেন্ট কিছু স্ক্যালোনিকে করতে হবে। হি হ্যাজ টু ট্রাই অ্যান্ড গেট দিস আর্জেন্টিনা টিম এনার্জেটিক্যালি ওই লেভেলে যাওয়া এবং খুব অ্যাগ্রেসিভলি স্পেনের মিডফিল্ডারদের বা ডিফেন্ডারদের বা ফুলব্যাকদের মিট করা, ওই জায়গাটায় আমার মনে হয় আর্জেন্টিনা হ্যাজ টু শো দ্যাট দে আর বেটার। ওই ফিজিক্যালিটির জায়গাটা থেকে আর্জেন্টিনাকে ডমিনেট করতে হবে, তাহলে আমার মনে হয় স্পেনকে র্যাটেল করা সম্ভব এবং সেখান থেকে হয়তো আর্জেন্টিনা যদি একটা গোল বের করে ফেলতে পারে। উই হ্যাভ নট সিন স্পেন সো ফার এই ওয়ার্ল্ড কাপে যে তারা এক গোল পিছিয়ে থাকলে আসলে কিভাবে রিয়াক্ট করে, কারণ পুরো ওয়ার্ল্ড কাপে তারা কোনোদিন পিছিয়ে পড়েই নাই কোনো ম্যাচে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং একটা ব্যাটেল ওয়েট করছে। স্পেন তাদের স্টাইল থেকে হয়তো বেরিয়ে আসবে না, বাট আর্জেন্টিনা হ্যাজ টু ডিপ্লয় দ্যাট স্টাইল যেটা তারা ইংল্যান্ডের সঙ্গে খেলেছিল। ওই স্টাইলে খেললেই মোস্ট লাইকলি স্পেনের সঙ্গে এই ম্যাচটাতেও সফল হওয়া সম্ভব, আরও একটা ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব লিওনেল মেসি এবং তার শিষ্যদের। আপনাদের মতামত জানিয়ে দেন, আপনাদের আসলে কি মনে হয় যে আর্জেন্টিনার যে অ্যাপ্রোচ, তাদের আসলে কি ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত? শুড দে ট্রাই অ্যান্ড আউটপ্লে স্পেন ইন টার্মস অফ ফুটবল, নাকি দে শুড ট্রাই টু ফিজিক্যালি বি ইন চার্জ, যেন স্পেন তাদের স্বাভাবিক খেলাটা না খেলতে পারে এবং সেভাবেই স্পেনকে আসলে একটা ধাক্কা দিতে পারে? ট্যাকটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি কোন জিনিসটা আপনাদের কাছে মনে হয় বেশি সুটেবল, এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং অবভিয়াসলি ভালো থাকবেন সবাই। আজকে থার্ড ফোর্থ ম্যাচটা একটু দেখেন যদি সম্ভব হয় আর কি।